প্রধান উপদেষ্টার কাছে ৪ সংস্কার কমিশনের প্রতিবেদন দাখিল, রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচন বলেছেন ডক্টর ইউনূস। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া, তারেক রহমান সহ সবাই খালাস। মামলাটি করা হয়েছিল প্রতিহিংসার বশবর্তী হয়ে পর্যবেক্ষণ আপিল বিভাগে। জুলাই গণ অভ্যুত্থানের বিচার মার্চে, গণহত্যার বিচার মার্চে শুরু হয়ে শেষ হবে নির্বাচনের আগেই আসা আইন উপদেষ্টার। আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়টি নির্ভর করছে বিচারিক প্রক্রিয়ার উপর। বাংলাদেশের সাংবিধানিক নাম বদলের প্রস্তাব সংস্কার কমিশনের। ধর্মনিরপেক্ষতা সহ রাষ্ট্র পরিচালনার ৩ মূলনীতি সংবিধান থেকে বাতিলের সুপারিশ। জুলাই আন্দোলনে সহিংসতার অভিযোগে সাবেক রাষ্ট্রপতি হামিদের বিরুদ্ধে হত্যার মামলা, টিউলিপ সহ পরিবারের ৫ সদস্যের অবৈধ সম্পদের খোঁজে নেমেছে দুদক। দেখছিলেন গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে ৪ কমিশন। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, এখন আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হবে। রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচনের কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা জানান, ধ্বংসপ্রাপ্ত জাতির পুনরুত্থান হয়েছে। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য 11টি কমিশনের মধ্যে সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে প্রতিবেদন জমা দেওয়া হয়। প্রতিবেদন জমা দেওয়ার পর প্রধান উপদেষ্টার সঙ্গে 4 সংস্কার কমিশনের প্রধানরা বৈঠক করেন। প্রতিবেদনের সারসংক্ষেপ তুলে ধরা হয়েছে এই বৈঠকে। পরবর্তীতে এসব প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা। চেক অ্যান্ড ব্যালেন্সের বিষয় হিসেবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল নামে একটি সাংবিধানিক সংস্থা প্রবর্তনের সুপারিশ করেছি। সেখানে থাকবেন রাষ্ট্রপতি, থাকবেন প্রধান বিচারপতি, সংসদের মাধ্যমে যিনি প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হবেন এবং বিরোধী দলের নেতা বা নেত্রী হিসেবে নির্বাচিত হবেন। 2 কক্ষের স্পিকাররা থাকবেন, ডেপুটি স্পিকাররা থাকবেন, যেহেতু ডেপুটি স্পিকাররা বিরোধী দল থেকে আসবেন। মনে করেছিলাম যে আমরা একটা নির্বাচন কমিশন নিয়োগ আইন করব, তো আমরা পরবর্তীতে আমাদের উপলব্ধিতে আসলো যে একটা নির্বাচন কমিশনের জন্য একটা কম্প্রিহেন্সিভ আইন করা দরকার, যেমন দুদকের আইন আছে এবং সরকারি কর্ম কমিশনের আইন আছে। 4 সংস্কার কমিশনের প্রতিবেদনে ক্ষমতা কাঠামো, সংসদের ধরন সহ বিভিন্ন ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের প্রস্তাবনা রয়েছে। গত 3 মাস ধরে সাধারণ নাগরিক, রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের কাছ থেকে মতামত সংগ্রহ করে কমিশন। আমরা আইডেন্টিফাই করেছি 22টা আইন। এই 22টা আইনের হয় সংশোধন বা পরিমার্জন বা ইভেন কোন ক্ষেত্রে রিপ্লেস করতে হবে। হ্যাঁ, সেটা আমরা বলে দিচ্ছি 22টা আইনের কোন কোন সেকশনের ক্ষেত্রে আমাদের আপত্তি আছে, মানে বললে সুপারিশ করেছি আমরা। দুদকের আমরা এমন একটা প্রতিষ্ঠান চাই যার মধ্যে যারা কর্মী হিসাবে থাকবেন সকল পর্যায়ে তাদের এক ধরনের সেন্স অফ ওনারশিপ থাকবে, প্রাইড থাকবে যে তারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠানে কাজ করছে। সেই জন্য যেরকম প্রণোদনার দরকার, সেই জন্য আমরা বিভিন্ন সুনির্দিষ্ট প্রস্তাবনা করেছি, ইনক্লুডিং হায়ার স্কেল, মানে বেতন ভাতার। রাষ্ট্র সংস্কারের সুনির্দিষ্ট সুপারিশগুলো এখন বড় পরিসরে আলোচনার পর পরবর্তী করণীয় নির্ধারিত হবে বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যেটা তখন এটা আমাদের বাংলাদেশ জাতি একটা সনদ, যে সনদ আমরা বুকে নিয়ে অগ্রসর যত তাড়াতাড়ি পারি, যত বেশি পরিমাণে এটা বাস্তবায়ন করতে পারি বাস্তবায়ন করতে থাকবে। ভবিষ্যতে যে নির্বাচন হবে এটার ভিত্তিতে, এই চার্টারের ভিত্তিতে, সেটাও যেন ঐক্যমতের সরকার, যে চার্টারকে আমরা ধরে রেখেছি, তার যত কিছু হোক এটা যেন আমাদের হাত থেকে ছেড়ে দেবে। তাহলে এই স্বপ্নের যে কন্টিনিউটি সেটা থাকবে কি করে? আমরা সেই স্বপ্নের কন্টিনিউটি চাই, বাস্তবায়ন চাই। গত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্র সংস্কারের দাবি ক্রমশ জোরালো হয়ে ওঠে বাংলাদেশে। সেই প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও সংস্থার সংস্কারে বিশিষ্ট নাগরিকদের দায়িত্ব দেয়া হয়। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় প্রসঙ্গ। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছে আপিল বিভাগ। সেই সঙ্গে তারেক রহমান সহ দণ্ড পাওয়া সবাইকে খালাস দেওয়া হয়েছে। আপিল বিভাগ বলছে,
প্রতিহিংসার বশবর্তী হয়ে এই মামলা করা হয়েছিল। রিপোর্ট করছেন আহমেদ সরওয়ার। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিম্ন আদালতের দেয়া 5 বছরের সাজার বিরুদ্ধে খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন। সেই সাথে আপিল করেন কাজী সলিমুল হক কামাল ও শরফুদ্দিন আহমেদও। 2018 সালের 30 অক্টোবর বিচারপতি ইনায়েতুর রহিমের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ বেগম খালেদা জিয়ার 5 বছরের সাজা বাড়িয়ে 10 বছর করার আদেশ দেয়। হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন বেগম খালেদা জিয়া ও বাকি 2 আসামি। লিভ মঞ্জুর করে বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত করে আপিল বিভাগ। এরপর আপিল শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 সদস্যের আপিল বিভাগ বুধবার সব আসামিকে খালাস দিয়ে রায় ঘোষণা করে। পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করে সমস্ত কিছু বিশ্লেষণ করে, সমস্ত এভিডেন্স বিশ্লেষণ করে সর্বসম্মতভাবে আজকে তারা জাজমেন্ট দিয়েছে। জাজমেন্টে প্রথমেই বলেছে যে অ্যাপিল ইজ অ্যালাউড, সাথে সাথে আরো বলেছেন যে নিম্ন আদালতের যে রায় দেওয়া হয়েছে, হাইকোর্ট যে রায় দেওয়া হয়েছে সেগুলোকে বাতিল করে দেওয়া হলো। এবং আরো বলেছেন যে এই মামলায় যারা আপিল করতে পারেন নাই, জনাব তারেক রহমান সহ সকলকেই তিনি খালাস দিয়েছেন এই আদালতে। বেগম খালেদা জিয়ার আইনজীবীরা জানান, এতদিন তারা যে বলে এসেছেন এটি রাজনৈতিক উদ্দেশ্যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে, এ রায় তারই প্রমাণ। ব্যক্তিগত জিঘাংসা এবং প্রতিহিংসা এবং রাজনৈতিকভাবে বেগম খালেদা জিয়া এবং তার পরিবারকে খাটো করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য রাজনৈতিক চিন্তা চেতনায় এই মামলাটা দায়ের করা হয়েছিল। তিনি যখন সংসদে দাঁড়িয়ে নির্জলা মিথ্যা কথা বলতেন, তার বাসায় বেগম খালেদা জিয়া এতিমের টাকা মাইরে খেয়েছেন। আজকে আদালতের মাধ্যমে প্রমাণিত হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইনোসেন্ট। আদালত তার পর্যবেক্ষণে বলেছেন এই মামলা এত বেশি বিদ্বেষপূর্ণ যে সে কারণে শুধুমাত্র আপিলকারী ব্যক্তিরাই নয়, সুতরাং যারা আপিল করেননি তাদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হবে। আদালত অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ বলেছেন যে দেখেন এই সিদ্ধান্ত অর্থাৎ আপিল বিভাগের আজকের রায়ের পরিপ্রেক্ষিতে এই যারা আসামি এবং আপিলকারী তাদের সমাজে যে সম্মান হানি ঘটেছিল তার একটা চির সমাপ্তি ঘটবে। এটার মাধ্যমে আদালত প্রত্যাশা করেছে, আমার যেটা বলেছেন সেটা হচ্ছে যে এই ধরনের ম্যালিশিয়াস প্রসিকিউশন আমরা মনে করি কখনো কোনো ব্যক্তিকে রাজনৈতিক বিধ্বংসের কারণে করবেন না, এবং এই রায় একটি ঐতিহাসিক রায়। দুদকের আইনজীবী জানান, মামলার অভিযোগপত্রে যা পেয়েছেন তার উপর ভিত্তি করেই তিনি আদালতে কথা বলেছেন। যদি এইটা মসজিদ বা মন্দির গঠন করত, সেখানেও বলা হতো যে উনি কনভার্ট করেছে, সেটাও কিন্তু করে নাই। ওনাকে টাকাটা দেওয়া হয়েছিল ট্রাস্ট গঠনের জন্য, এতিমদের ট্রাস্ট গঠনের জন্য। উনি আলটিমেটলি এই টাকাটা এতিমদের ট্রাস্টেই দিয়ে দিল। এরপরের পার্টটা আসছে যে 1993 থেকে 2007 পর্যন্ত এই সময় টাকাটা ওই ট্রাস্টিরা করলো কি, এখানে কিন্তু বেগম জিয়ার পার্ট কিন্তু ওখানে ক্লোজ। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দুর্নীতির অভিযোগে বেগম খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেয় ঢাকার বিশেষ জজ আদালত। সেই সাথে তারেক রহমান সহ 5 আসামিকে 10 বছর করে সাজা দেয়া হয়। বেগম খালেদা জিয়ার কথিত আত্মসাৎ নিয়ে যে তৎপরতা, তা সামগ্রিক বিচার বিশ্লেষণ করলে যে কেউ মনে করতে পারে সে সময় দুর্নীতির বিরুদ্ধে কতটা তৎপর ছিল দুদক এবং বিচার বিভাগ। অথচ যে সময়ে বিচার করে বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে, সেই সময়ের দুর্নীতির বেনিফিশিয়ারি হিসেবে শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিককে গতকাল ব্রিটিশ মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে হয়েছে। কিন্তু সেই সময়ের দুর্নীতি নিয়ে তখন দুদকের না ছিল কোনো পদক্ষেপ, না আদালতের ছিল কোনো টু শব্দ। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। আবারও সংস্কার কমিশনের রিপোর্ট প্রসঙ্গ। যে গতিতে তদন্ত চলছে তাতে আগামী মার্চ মাসেই জুলাই গণহত্যার ট্রায়াল শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এছাড়া নির্বাচনের আগেই ট্রাইব্যুনালের বিচারিক কাজ শেষ হবে বলেও আশা করেন তিনি। আর এই বিচারিক প্রক্রিয়ার উপরেই আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া না হওয়া নির্ভর করছে বলেও ইঙ্গিত দেন আসিফ নজরুল। রকুনুজ্জামানের রিপোর্ট।
বুধবার প্রধান 6টি সংস্কার কমিশনের মধ্যে 4টি কমিশন তাদের প্রস্তাবনা প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ নিয়ে ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সরকারের 3 উপদেষ্টার সাথে প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো সমন্বয়ের জন্য কমিশনের মেয়াদ আরও 1 মাস বাড়ানোর কথা জানান পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। পরিষ্কার করেন কিভাবে এই প্রস্তাবনার উপর রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে সংস্কারের রোডম্যাপ তৈরি হবে। পরবর্তী পদক্ষেপ কি হবে, তারা তাদের রিপোর্টগুলো যেহেতু তারা প্রত্যেকেই স্বাধীনভাবে কাজ করেছে, এখন সমন্বয়ের কাজটা তারা কমিশনরাই করবে। এই সমন্বয়ের কাজটার ভিত্তিতে যেটা আসিফ ভাই বললেন যে প্রায়োরিটিগুলো ঠিক হবে, কোনগুলোতে আমরা বেশি এমফাসাইজ করব সেগুলো ঠিক হবে। এবং একদিকে যেমন রাজনৈতিক দলগুলোরও কিছু দাবি আছে, অন্যদিকে জনগণেরও কিছু দাবি আছে, একসাথেও কিছু দাবি আছে। তো কোনগুলো নিয়ে আমরা তাৎক্ষণিকভাবে কাজ শুরু করব, রোড ম্যাপটা কি হবে, এইটা এই 1 মাসের মধ্যে আমরা একটা রোড ম্যাপ আপনাদেরকে দিতে সক্ষম হব বলে আমরা মনে করি। সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল জুলাই গণহত্যার বিচার কার্যক্রম সাবলীলভাবে এগিয়ে যাচ্ছে বলে জানান। মার্চেই ট্রায়াল শুরু হবে এবং নির্বাচনের আগেই ট্রাইব্যুনালের বিচারিক কাজ শেষ করার আশাবাদ জানান আইন উপদেষ্টা। উঠে আসে আওয়ামী লীগের নিষিদ্ধের প্রসঙ্গও। আপনাদের নিশ্চিতভাবে বলতে চাই, বিচারের কার্যক্রম অত্যন্ত সাবলীলভাবে চলছে। আমরা বিচারের ক্ষেত্রে মূলত গুরুত্ব দিচ্ছি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের উপর, বিকজ এই ক্রাইম ট্রাইব্যুনালের যে বিচারটা আছে এখানে রাষ্ট্রপক্ষের ইনভলভমেন্টটা বেশি, ফলে আমরা এটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে দেখছি। এবং আমাদের যেই গতিতে এই মামলার তদন্ত কাজ এগোচ্ছে, সম্ভবত আপনারা আশা করছি মার্চ থেকে শুনানি শুরু হয়েছে এটা দেখতে পারবেন। এবং আমাদের আশা আছে, এগেইন এটা বিচারালয়ের বিষয়, আমাদের আশা আছে, আমাদের বিশ্বাস আছে, আমরা যে গতিতে এগোচ্ছি ইনশাআল্লাহ সামনে নির্বাচনের আগে আমরা অন্তত ট্রায়াল কোর্টে বিচার কাজ সম্পন্ন করতে পারবো। আমাদের রাজনৈতিক দল নিষিদ্ধ করার জন্য বাংলাদেশে বিভিন্ন আইন রয়েছে, আর যুদ্ধাপরাধের দায়ে কোনো দলকে শাস্তি দেওয়া যেটা সংবিধানে রয়েছে। তো আমরা করিনি বা আমরা করব না সেরকম কোনো কথা না, আমরা বিচারিক প্রক্রিয়ার দিকে তাকিয়ে আছি। সুষ্ঠুভাবে বিচার হওয়ার পর আমরা এই গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের সাথে দল সংশ্লিষ্টতার বিষয়ে আমরা যেই ধরনের রায় পাবো সেটার আলোকে বহু সিদ্ধান্ত গ্রহণ করার সময় এবং সুযোগ আমরা পাবো। ট্রাইব্যুনালে আওয়ামী লীগ সভাপতি, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার ক্যাবিনেটের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রী, এমপি, উপদেষ্টা, আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জুলাই গণহত্যার অভিযোগে তদন্ত চলমান রয়েছে। রুকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। ধর্মনিরপেক্ষতা সহ রাষ্ট্র পরিচালনার 3 মূলনীতি বাদ এবং গণতন্ত্র বহাল রেখে 4 মূলনীতির সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। সংবিধানের প্রযোজ্য সব ক্ষেত্রে প্রজাতন্ত্রের পরিবর্তে নাগরিকতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরিবর্তে জনগণতন্ত্রী বাংলাদেশ ব্যবহারের সুপারিশ করা হয়েছে। 2018 সালে যারা রাতের ভোটের আয়োজন করেছে তাদের বিচারের আওতায় আনার সুপারিশ করেছে নির্বাচন সংস্কার কমিশন। রিপোর্ট করছেন শুভ মাহফুজ। প্রধানমন্ত্রী পদের একচ্ছত্র ক্ষমতা হ্রাস ও অন্তর্বর্তী সরকার কাঠামোর সুনির্দিষ্ট প্রস্তাব সহ 7 দফা সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। স্বাধীনতা যুদ্ধের আদর্শ এবং 2024 সালের গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষার প্রতিফলন স্বরূপ সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি হিসেবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্রের প্রস্তাব করা হয়েছে। সংবিধানের প্রযোজ্য সব ক্ষেত্রে প্রজাতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ শব্দগুলোর পরিবর্তে নাগরিকত্ব এবং জনগণতন্ত্রী বাংলাদেশ শব্দগুলো ব্যবহৃত হবে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাব করা হয়েছে। 2 কক্ষের মেয়াদ হবে 4 বছর। নিম্নকক্ষ হবে সংখ্যাগরিষ্ঠ ভোটে সরাসরি নির্বাচিত সদস্যদের সমন্বয়ে। 400 আসন নিয়ে হবে নিম্নকক্ষ। 300 জন সদস্য একক আঞ্চলিক নির্বাচনী এলাকা থেকে সরাসরি ভোটে নির্বাচিত হবেন। আরও 100 জন নারী সদস্য প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে সরাসরি ভোটে নির্বাচিত হবেন। রাজনৈতিক দলগুলো নিম্নকক্ষের মোট আসনের ন্যূনতম 10% আসনে তরুণ তরুণীদের মধ্য থেকে প্রার্থী মনোনীত করবে। সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স কমিয়ে 21 বছর হবে। 2 জন ডেপুটি স্পিকার থাকবেন, যাদের মধ্যে একজন বিরোধী দল থেকে মনোনীত হবেন। একজন সংসদ সদস্য একসাথে প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং রাজনৈতিক দলের প্রধান যে কোনো একটির বেশি পদে অধিষ্ঠিত হবেন না। রাষ্ট্রপতির মেয়াদ হবে 4 বছর। রাষ্ট্রপতি সর্বোচ্চ 2 বারের বেশি অধিষ্ঠিত থাকবেন না। একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে সর্বোচ্চ 2 বার দায়িত্ব পালন করতে পারবেন। প্রধানমন্ত্রী থাকা অবস্থা তিনি কোনো রাজনৈতিক দলের প্রধান এবং সংসদ নেতা হিসেবে অধিষ্ঠিত থাকতে পারবেন না।
এদিকে জাতীয় কাউন্সিলের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার গঠনের পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় ও জাতীয় নির্বাচন আয়োজনের সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। বিকেলে সংসদ ভবনে সাংবাদিকদের এসব কথা জানান কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। আমরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজনের সুপারিশ করেছি, কারণ আমরা যে অংশীজনের কাছ থেকে যেই আমরা একটা জরিপ করেছি, এই জরিপে প্রায় 90% মানুষ, এখানে 46,000 ব্যক্তি পরিবার এই জরিপে অংশগ্রহণ করেছে। এটা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো করেছে এবং প্রায় 90% মানুষ এই স্থানীয় সরকারকে জাতীয় নির্বাচনের আগে করার সুপারিশ তার পক্ষে মতামত দিয়েছে। আইসিটি আইনে সাজাপ্রাপ্তদের কোনো দলের সদস্য না করা এবং যারা মানবাধিকার লঙ্ঘন ও গুম খুনের সাথে জড়িত তাদেরকে নির্বাচনের বাইরে রাখার সুপারিশের কথাও জানিয়েছেন কমিশন প্রধান। আইসিটি আইনে সাজাপ্রাপ্ত সকল ব্যক্তি কোনো দলের সদস্য বা কমিটির সদস্য হওয়ার না করার বিধান ভয়াবহ দুর্নীতিতে লিপ্ত ছিল, বিশেষত যারা গুম খুন তারপরে এবং অর্থ পাচার এবং অন্যান্য নির্যাতন, বিভিন্ন রকম নির্যাতন, অমানসিক নির্যাতন করেছে, তাদেরকে নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে রাখার ব্যাপারে আমরা সুপারিশ করেছি। নির্বাচন কমিশনকে শক্তিশালী করার পাশাপাশি দায়বদ্ধ করার কথা বলেছে কমিশন। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। দুর্নীতি দমন কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠানের স্বীকৃতির পাশাপাশি কালো টাকা সাদা করার বিধান বন্ধ এবং সরকারি কর্মকর্তাদের গ্রেফতারে পূর্বানুমতির বিধান বাতিল সহ 47টি সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন। পরে সংবাদ সম্মেলনে রিপোর্ট সম্পর্কে বিস্তারিত জানান কমিশন প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর করে কমিশন। প্রতিবেদনের বিস্তারিত জানাতে রাজধানীর মাইটাস সেন্টারে ব্রিফিং করেন কমিশন প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি জানান, আদর্শিক দুর্নীতি দমন কমিশন গঠনে 5 ধাপে 47টি সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। জনপ্রতিনিধিদের প্রতি বছর নিজের ও পরিবারের সদস্যদের আয় ও সম্পদ বিবরণী জমা দেয়া, সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়েরে পূর্বানুমতির বিধান বাতিলের সুপারিশ করেছে কমিশন। প্রতিবেদনের ন্যূনতম একজন নারী সহ কমিশনের সদস্য সংখ্যা 3 থেকে বাড়িয়ে 5 সদস্যে উন্নীত করা হলেও কমিশনের মেয়াদ কমিয়ে 4 বছর করার প্রস্তাব দেওয়া হয়েছে। দুদকের অভ্যন্তরীণ বিষয়গুলোর ক্ষেত্রেও করা হয়েছে কিছু সুপারিশ। সংবিধানের ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় এবং অর্পিত ক্ষমতা, রাষ্ট্রীয় এবং আইনগতভাবে অর্পিত যে ক্ষমতা, সেটির জন্য অপব্যবহারকে, সেটির ব্যক্তিগত কারণে অপব্যবহারকে বা ব্যক্তিগত লক্ষ্যে উদ্দেশ্যে যদি অপব্যবহার কেউ করেন, সেটি যেন অবৈধ বা অগ্রহণযোগ্য বিবেচিত হয়। কালো টাকা বৈধতা দেওয়ার, অর্থাৎ অপ্রদর্শিত বা বৈধতার সাথে অসামঞ্জস্যপূর্ণ আয়কে বৈধতা দেওয়ার কোনো সুযোগ সকল সুযোগ চিরতরে বন্ধ করতে হবে। দুর্নীতি দমন কমিশনের 32-এর 2004 যে আইন, তার 32-এর ক বিলুপ্তি করতে হবে। সেটি আপনারা জানেন, সেটার মাধ্যমে জজ, ম্যাজিস্ট্রেট এবং সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে মামলা করার ক্ষেত্রে পূর্ব অনুমতির প্রয়োজন হয়। আমরা সেটাকে রহিত করার জন্য সুনির্দিষ্ট প্রস্তাব করেছি। সুপারিশ বাস্তবায়নে স্বল্প মেয়াদে 6 মাস, মধ্য দীর্ঘ মেয়াদে সর্বোচ্চ 4 বছর সময় লাগবে বলেও জানান দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন প্রধান। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে হামলার অভিযোগে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে এ প্রথম মামলা হয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক রাষ্ট্রপতির ছেলে রিজওয়ান আহমেদ তৌফিক এবং রাসেল আহমেদ তুহিন সহ মামলায় আসামি করা হয়েছে শেখ হাসিনা সহ 124 জনকে। মঙ্গলবার কিশোরগঞ্জ থানায় মামলাটি করেছেন বিএনপি কর্মী তহমুল ইসলাম মাজহারুল। মামলায় আব্দুল হামিদকে 3 নম্বর আসামি করা হয়েছে। শেখ হাসিনা 1 নম্বর আসামি এবং 2 নম্বরে আছেন শেখ রেহানা। রয়েছেন সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ নামও। দাবি, তহমুল ইসলাম জানান, আন্দোলনের সময় আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর এখন কিছুটা সুস্থ হওয়ায় তিনি মামলা দায়ের করেছেন। মামলায় বলা হয়েছে, ছাত্র জনতার আন্দোলন দমনে দেশ বিদেশে অবস্থান করা আসামিরা সারা দেশে গণহত্যার পরিকল্পনা করেন। কিশোরগঞ্জে যাতে কোনো আন্দোলন না হতে পারে সেই নির্দেশনাও দিয়েছেন তারা। সাইমা ওয়াজেদ পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে দুর্নীতি দমন কমিশন দুদক।
সংস্থাটির দাবি, যোগ্যতা না থাকলেও শেখ হাসিনা ক্ষমতার প্রভাব খাটিয়ে মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে বসান। এদিকে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক এবং তার চাচা তারিক সিদ্দিক সহ পরিবারের 5 জনের অবৈধ সম্পদের খোঁজে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রিপোর্ট করছেন ফরুক বাবু। অটিজম নিয়ে কাজ করা শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের দায়িত্ব পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছে দুদক। 2024 সালের ফেব্রুয়ারি থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের দায়িত্বে আছেন পুতুল। পুতুলকে পরিচালক পদে বসানোর পেছনে ক্ষমতার প্রভাবের কথা কে জানিয়েছে তা পরিষ্কার করেননি দুদক মহাপরিচালক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও WHO এর আঞ্চলিক পরিচালক বানাতে তার ক্ষমতার অনৈতিকভাবে ব্যবহার করেছিলেন মর্মে অভিযোগ রয়েছে। এই প্রেক্ষিতে গোয়েন্দা তথ্য অনুসন্ধানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ব্রিটিশ মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করা টিউলিপ সিদ্দিকের অবৈধ সম্পদের ফিরিস্তি খুঁজতে মাঠে নেমেছে দুদক। একই সাথে তার চাচা তারেক সিদ্দিকী সহ পরিবারের 5 জনের সম্পদের হিসাব মিলিয়ে দেখা হচ্ছে। ক্ষমতার অপব্যবহার, সরকারি জমি আত্মসাৎ, মানি লন্ডারিং সহ দেশে বিদেশে নামে বেনামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে টেলিকম ব্যবসার আড়ালে আওয়ামী লীগের প্রভাবশালী 2 এমপি ও তাদের পরিবারের অর্থ পাচারের মামলা করেছে দুদক। ক্ষমতার প্রভাব খাটিয়ে বিদেশি ইনকামিং কলের 3.32 লাখ মার্কিন ডলার দেশে ফিরিয়ে আনেননি সাবেক এমপি ও প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের পরিবারের প্রতিষ্ঠান রাতুল এন্টারপ্রাইজ। অর্থ পাচারের অপরাধে নানক সহ তার পরিবারের 2 সদস্যের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আসামি হচ্ছেন সৈয়দা আরজমান বানু, চেয়ারম্যান রাতুল টেলিকম লিমিটেড, জনাব এস আমরিন রাখি, পরিচালক রাতুল টেলিকম লিমিটেড, এবং জনাব জাহাঙ্গীর কবির নানক, প্রাক্তন সংসদ সদস্য, ঢাকা 13। নানকের পথে হেঁটেছেন সাবেক এমপি শামীম ওসমান পরিবারের কে টেলিকমিউনিকেশন। ক্ষমতার প্রভাবে 2.51 লাখ মার্কিন ডলার দেশে না এনে অর্থ পাচারের অপরাধ করেছে ওসমান পরিবার। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। জাতিগত সংঘাত সৃষ্টির ষড়যন্ত্রের অংশ হিসেবেই পরিকল্পিতভাবে এনসিটিভির সামনে বিক্ষোভকারীদের ওপর হামলা চালানো হয় অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির। হামলাকারীদের পরিচয় যাই হোক না কেন দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। নবম দশম শ্রেণীর বাংলা বইয়ের পেছনের প্রচ্ছদে আদিবাসী শব্দযুক্ত গ্রাফিতি বাতিলের প্রতিবাদে বুধবার দুপুরে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সামনে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার প্রতিবাদ কর্মসূচিতে হামলা চালায় স্টুডেন্ট ফর সভরেন্টি নামের একটি সংগঠন। হামলার প্রতিবাদে সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। যে কোনো ধরনের মব ভায়োলেন্স যদি সরকার এখানে প্রমোট করে তাহলে উগ্রবাদী অংশগুলো নানানভাবে কিন্তু সেটা সুযোগ গ্রহণ করতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি করে? এদেশের ইন্টেলিজেন্স তারা কি ঘোড়ার ঘাস খায়? দ্রুত বিচারের দাবি জানান বক্তারা। যারা এই হামলায় সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে তাদেরকে তো গ্রেফতার করতেই হবে। এই হামলার পেছনে কারা মদত জুগিয়েছে, কোনো বিদেশি শক্তির সাথে সংশ্লিষ্ট কিনা এটা অবশ্যই খতিয়ে দেখতে হবে। যারা পাহাড়ের আমাদের ভাই এবং বোনরা রয়েছেন, আপনারা এই মুজিববাদী যেই সংবিধানে আপনাদেরকে কোনো স্থান দেওয়া হয় নাই সেই সংবিধানের বিরুদ্ধে আপনাদের আওয়াজ জারি রাখুন। জাতিগত বিভেদ সৃষ্টির অপরাজনীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তরুণ নেতারা। যারা এই বিভেদকে পুঁজি করে যারা হচ্ছে দেশ বিভাগের, ভূখণ্ড বিভাগের ষড়যন্ত্রে যারা লিপ্ত হচ্ছেন, দেশীয় ষড়যন্ত্র এবং বিদেশি ষড়যন্ত্রে যারা পা দিচ্ছেন, তারা হচ্ছেন বাংলাদেশের শত্রু। আজকে যে ঘটনা হয়েছে এটা বিচার করতে হবে। এই বিচার খালি এই গাল গল্পের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, এই বিচার দৃশ্যমান হতে হবে। আজকে আমার কাছে ছবি আছে, ভিডিও ডকুমেন্টস আছে, তারা সন্ত্রাসী কার্যক্রম করেছে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।
বিদ্যমান আওয়ামী সিন্ডিকেট ভেঙে দিয়ে ছাত্র নাগরিকদের অভ্যুত্থানের আলোকে অন্তর্বর্তীকালীন সিন্ডিকেট গঠন করে ডাকসু নির্বাচনের পরিবেশ তৈরির প্রস্তাবনা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ সংস্কার প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। একই সাথে ডাকসুর সভাপতি পদটিতেও শিক্ষার্থীদের ভোটে নির্বাচনের দাবি জানিয়েছেন ছাত্রদল নেতারা। নারী শিক্ষার্থীকে অগ্রাধিকার দিয়ে ভিপি ও এজিএস পদে 2 জন করে রাখার প্রস্তাবনা দেয় ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিমুল প্রস্তাবনাগুলো তুলে ধরেন। আওয়ামী ফ্যাসিস্টের যে দোসর দিয়ে যে সিন্ডিকেট গঠন করা হয়েছিল, সেই সিন্ডিকেট ভেঙে দিয়ে একটি অন্তর্বর্তীকালীন সিন্ডিকেট গঠন করা। রাজনীতি এখন রাজনীতিবিদদের হাতের বাইরে চলে গেছে, এমন মন্তব্য করেছেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। বুধবার জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্রভাবনা এবং কাঙ্ক্ষিত বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, শেখ হাসিনার শাসনামলে বিচার বিভাগ মানুষের আস্থা হারিয়েছিল। এখন সময় এসেছে সেই আস্থা ফিরিয়ে আনার। অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র, বিশ্বব্যাংক এবং IMF বাংলাদেশের রাষ্ট্রীয় অস্তিত্ব বিপন্ন করে দিচ্ছে। তিনি মনে করেন, যুক্তরাষ্ট্র ভিত্তিক রাজনীতি করা দেশের জন্য ঠিক হবে না। প্রশাসন এবং শিক্ষা কাঠামো সংস্কারের প্রয়োজনীয়তার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের গাছ বিক্রির টাকা আত্মসাতের মামলায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন সহ 19 জনকে 12 বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আইনজীবীরা জানিয়েছেন, সাজা সমন্বয় হওয়ায় শিগগিরই ছাড়া পেতে পারেন রফিকুল আমিন। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। অবশেষে দীর্ঘ 12 বছর পর বহুল আলোচিত ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের গাছ বিক্রির টাকা আত্মসাতের মামলার রায় হলো। বুধবার দুপুরে ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম এই রায় ঘোষণা করেন। তবে এর মধ্যে 12 বছর 3 মাস কারাভোগ করায় রফিকুল আমিন ও ডেস্টিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের মুক্তিতে আর কোনো বাধা থাকছে না। রায়ের প্রতিক্রিয়ায় রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবী সন্তুষ্ট প্রকাশ করেন। যেহেতু জনাব মোহাম্মদ রফিকুল আমিন এবং জনাব মোহাম্মদ হোসেন আদালতের গাণিতিক হিসাব অনুযায়ী 12 বৎসর 3 মাস কারাভোগ করেছেন এবং যেহেতু সাজার মেয়াদ হচ্ছে 12 বৎসর, সে কারণেই ফৌজদারি কার্যবিধি 35-এর এ ধারার বিধান অনুযায়ী যতদিন তারা কারাগারে ছিলেন সেই মেয়াদটি এই সাজার মেয়াদের সাথে কর্তৃত হবে এবং কর্তৃত হওয়ার প্রেক্ষিতে আর কোনো সাজা না থাকায় তিনি অবিলম্বে কারা কর্তৃপক্ষকে জনাব মোহাম্মদ রফিকুল আমিন এবং জনাব মোহাম্মদ হোসেনকে মুক্তিদানের ব্যাপারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। 2009 সালে ওনারা হাইকোর্ট থেকে একটা কোম্পানি আইনের একটা ম্যাটারের উপরে ওনারা একটা অনুমোদন এনেছিলেন। সেখানেও হাইকোর্ট বলেছিলেন যে জীবিত এবং দাঁড়ানো গাছ এবং একটা সাইজ বলে দিয়েছিলেন যে এই পর্যন্ত গাছ থাকলে আপনারা বিক্রি করতে পারবেন। কিন্তু বাস্তবে এই ধরনের কোনো গাছ ছিল না। সেই সমস্ত গাছ বিক্রি করে প্যাকেজের মাধ্যমে জনগণের কাছ থেকে ওনারা প্রায় 5,000 কোটি টাকার মতো সংগ্রহ করেছিলেন। কিন্তু সেই মামলা তদন্ত শেষে দুর্নীতি দমন কমিশন এদের বিরুদ্ধে 2,200 কোটি টাকার উপরে মানি লন্ডারিংয়ের একটা অপরাধে মামলা দায়ের করে এবং মামলা তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করে। সেই অভিযোগপত্রের ভিত্তিতে তাদের 19 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন হয় এবং বিজ্ঞ আদালতে সমস্ত সাক্ষীদের সাক্ষ্য পর্যালোচনা এবং আসামি পক্ষের বক্তব্য শ্রবণের পরে এবং উভয় পক্ষের যুক্তিতর্ক শ্রবণের পরে বিজ্ঞ আদালতের নিকট সন্দেহের ঊর্ধ্বে থেকে এই মামলা প্রমাণিত হয়। তাদেরকে সবাইকে 12 বছর করে সশ্রম কারাদণ্ড এবং 4,515 কোটি 57,54,445 কোটি টাকা অর্থদণ্ড করেছেন এবং 6 মাসের ভিতরে এই অর্থদণ্ডের টাকা পরিশোধ না করলে সরকার ফৌজদারি কার্যবিধি 386 ধারার বিধান মতে এই টাকাটা আদায় করে নেওয়ার জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এছাড়াও সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হারুনুর রশিদ সহ 45 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।
ছাগলকাণ্ড নিয়ে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমান এবং তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিসকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর ভাটার এলাকা থেকে তাদের গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের একটি দল। তবে কোন মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য জানাতে পারেনি ডিবি, যদিও এই দম্পতির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সর্বশেষ গত 6 জানুয়ারি তাদের বিরুদ্ধে 3টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। 124 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মতিউর রহমান এবং তার প্রথম স্ত্রী লায়লা কানিস এবং ছেলেমেয়ের বিরুদ্ধে মামলাগুলো দায়ের করে দুদক। কোরবানির জন্য 15 লাখ টাকা দিয়ে একটি ছাগল কিনতে গিয়ে আলোচনায় আসেন মতিউরের ছেলে মুশফিকুর রহমান ইফাত। এসব আলোচনার মধ্যে একের পর এক বেরিয়ে আসতে থাকে মতিউর পরিবারের বিপুল বিত্ত বৈভবের চাঞ্চল্যকর তথ্য। পরে গত বছরের 4 জুন মতিউর এবং তার পরিবারের সদস্যদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন। 50 বছর পূর্তি উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করছে সোশ্যাল মার্কেটিং কোম্পানি এসএমসি। দিনটি উপলক্ষে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন এসএমসি ও এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের চেয়ারম্যান ওয়ালিউল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তসলিম উদ্দিন খান, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফ নাসিরুল সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ব্যবস্থাপনা পরিচালক তসলিম উদ্দিন খান বলেন, স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি গত 5 দশকে অসামান্য সাফল্য অর্জন করেছে। সকল অংশীজনদের নিরলস প্রচেষ্টার ফসল হিসেবে পরিবার পরিকল্পনা কর্মসূচির লক্ষ্যমাত্রা অর্জনের কাছাকাছি পৌঁছে গেছে এসএমসি। এই বিশেষ দিনটি দেশের প্রতিটি নাগরিকের জন্য গর্বের ও আনন্দের বলে জানান তিনি। এ সময় 50 বছর পূর্তির লোগো উন্মোচন করা হয়। আরও কিছু খবরে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। বিশ্ব ইজতেমাকে ঘিরে জুবায়ের ও সাতপন্থীদের সমস্যার সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্মিলিত ছাত্র সমাজ নামের একটি সংগঠন। আগামী 20 জানুয়ারির মধ্যে সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন তারা। জাতীয় প্রেস ক্লাবে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ব্যানারে এই আলটিমেটাম দেওয়া হয়। খুনের ঘটনায় প্রকৃত দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় নিতে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রত্যাশিত সংস্কার আগামী বছর জুনের আগে নয়, এবছর জুনের আগেই সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স। সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাটের ভুবনকুড়া ইউনিয়নে কৃষক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। সাইবার আক্রমণের আগাম প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রি সাইবার ড্রিল কনফারেন্স হয়েছে রাজধানীতে। সাইবার সিকিউরিটি পেনিট্রেশন টেস্টিং ল্যাবরেটরি এজিএস কোয়ালিটি অ্যাকশন লিমিটেডের উদ্যোগে কৃষিবিদ ইনস্টিটিউটে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন এজিএস কোয়ালিটি অ্যাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আহসান হাবিব সহ অন্যরা। 26 ফেব্রুয়ারি দেশের কর্পোরেট ও আর্থিক প্রতিষ্ঠান, এমএফআই সংস্থা এবং আইটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত হবে প্রথম এজাইল সাইবার ডিল 2025। এসো দেশ বদলায়, পৃথিবী বদলায় এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব পালন হয়েছে কুড়িগ্রামে। দিনটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি সেমিনারের আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা। এছাড়াও বক্তব্য রাখেন সিভিল সার্জন মঞ্জুর ই এলাহি, শিক্ষাবিদ ও সাংবাদিক শফিকুল ইসলাম বেবু সহ অন্যরা। নড়াইলে জেলা প্রশাসকের সাথে মত বিনিময় সভা করেছে প্রেস ক্লাবের নবগঠিত কমিটি। সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কমিটির নেতাদেরকে ফুলসহ বিভিন্ন উপকরণ দিয়ে বরণ করে নেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল, বাংলা ভিশনের প্রতিনিধি তারিকুজ্জামান লিটু সহ অন্যরা। রাজধানীর সবুজবাগ সরকারি কলেজে ল্যাঙ্গুয়েজ ক্লাব কর্তৃক আয়োজিত প্রথম আন্ত উৎসব অনুষ্ঠিত হয়েছে। লঙ্কা বাংলা ফাইন্যান্স লিমিটেডের সহায়তায় এতে অংশ নেন প্রায় 4 শতাধিক শিক্ষার্থী। নিজেদের পছন্দ অনুযায়ী স্পেলিং বি, এক্সটেম্পর স্পিচ, অলিম্পিয়াড, গেম সেগমেন্ট সহ আরও নানাবিধ গঠনমূলক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা। উপস্থিত ছিলেন সবুজবাগ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ফৌজিয়া বানু, মডারেটর মোহাম্মদ মাহবুবুল ইসলাম, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের সদস্য তাইফা তানজুম সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
টিউলিপ সিদ্দিকের জায়গায় অর্থনীতি বিষয়ক নতুন মন্ত্রী হিসেবে লেবার পার্টির এমপি এমা রেনল্ডসকে নিয়োগ দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দুর্নীতির একাধিক অভিযোগে বাংলাদেশে তদন্ত শুরু হলে দলের ভেতরে বাইরে ব্যাপক সমালোচনার মুখে পড়ায় মঙ্গলবার যুক্তরাজ্যের মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হন শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার বা ইকোনমিক সেক্রেটারি ছিলেন টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যের আর্থিক খাতে দুর্নীতি দমনের দায়িত্বে ছিলেন তিনি। মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এমা রেনল্ডসকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। দক্ষিণ ইংল্যান্ডের ওয়াইকম্ব নির্বাচনী এলাকার প্রতিনিধিত্বকারী এমা গত বছর এমপি নির্বাচিত হন। সংবাদ শেষ করব ক্রাউন সিভেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। প্রধান উপদেষ্টার কাছে 4 সংস্কার কমিশনের প্রতিবেদন দাখিল, রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচন বলেছেন ডক্টর ইউনূস। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া, তারেক রহমান সহ সবাই খালাস। মামলাটি করা হয়েছিল প্রতিহিংসার বশবর্তী হয়ে পর্যবেক্ষণ আপিল বিভাগে। জুলাই গণহত্যার বিচার মার্চে শুরু হয়ে শেষ হবে নির্বাচনের আগে। আশা আইন উপদেষ্টার আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়টি নির্ভর করছে বিচারিক প্রক্রিয়ার উপর। বাংলাদেশের সাংবিধানিক নাম বদলের প্রস্তাব সংস্কার কমিশনের। ধর্মনিরপেক্ষতা সহ রাষ্ট্র পরিচালনার 3 মূলনীতি সংবিধান থেকে বাতিলের সুপারিশ। জুলাই আন্দোলনে সহিংসতার অভিযোগে সাবেক রাষ্ট্রপতি হামিদের বিরুদ্ধে হত্যা মামলা। টিউলিপ সহ পরিবারের 5 সদস্যের অবৈধ সম্পদের খোঁজে নেমেছে দুদক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।